কাশেম সিদ্দিকী তিনিও রাজনীতির প্রেক্ষাপটে চলে আসলেন। নওশাদ সিদ্দিকীও রাজনীতি করছেন। ইভেন আমরা বঙ্গ রাজনীতি দেখলাম, আলেম সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও আছেন এবং গতকালকে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন আল হিলাল মিডিয়া। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একেবারে ক্যানিং পূর্বের চন্দনেশ্বর। শিক্ষাবিদ এবং তারদা হাই স্কুলের সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক মশাই। স্যার, অ্যাট ফার্স্ট আল হিলাল মিডিয়া আপনাকে স্বাগত। কেমন? ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ, আল হিলাল মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এই পবিত্র মাহে রমজান একেবারে শেষ লগ্নে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন? আমি দর্শকদের এই বার্তা দিতে চাই যে রমজান হচ্ছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস। মুসলিম ঐক্য, মুসলিম সৌহার্দ্য এবং সমস্ত বিশ্বময় মানুষের ভালো হোক, মঙ্গল হোক, তারা সুখে স্বচ্ছন্দে থাকুক। পৃথিবীব্যাপী যে যুদ্ধের দামামা বেজে উঠেছে, এর থেকে দেশ, জাতি, সম্প্রদায় সকলে মুক্ত হোক, মানুষ আবার মানবতা নিয়ে বেঁচে থাকুক। স্যার, আমরা ইদানিং করে দেখছি যে অ্যাডজুডিকেশনে যে সমস্ত মুসলিম পরিবার বা মুসলিম ব্যক্তিরা বেশিরভাগ তারা অ্যাডজুডিকেশনে আছেন, তথাপিও আমরা দেখছি কিছুদিন আগে ইলেকশনার কমিশনার তিনি ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। সেই লগ্নে আমরা দেখেছি যে বঙ্গ রাজনীতিতে যে কোনো রাজনীতি, আইএসএফ, টিএমসি, সিপিএম বা এভরিথিং, সমস্ত রাজনীতিতে আলেম সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। আপনি কি বার্তা দেবেন? আলেম সম্প্রদায়ের মানুষদের এগিয়ে আসা উচিত। আলেম মানে হচ্ছে বিজ্ঞ, জ্ঞানী, ধর্ম সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা তাদের আছে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে শুধুমাত্র প্রথাগত কতগুলো ধর্মীয় রীতিনীতি প্রচলন করার জন্যে আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন পাক কোরআন মজিদে, সেই বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন। তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ছিলেন প্রধান সেনাপতি। কম বেশি 82টা যুদ্ধে তিনি প্রধান সেনাপতি। তিনি ছিলেন প্রধান বিচারপতি। তিনি ছিলেন একদম দক্ষ একজন সংসারী। এবং আজকের যে সমস্ত আইন আছে এখনও মুসলিম পার্সোনাল ল, অধিকাংশ তৎকালীন সময় 1400 বছর আগে কোরআনে পবিত্র আল্লাহ তাআলার ঐশী বাণীর উপর ভিত্তি করে মুসলিম পার্সোনাল ল তৈরি হয়েছে। সুতরাং এর থেকে বোঝা যায় যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। এই জীবন বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের মৌলভী মাওলানা যারা আছেন তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। সেটা রাজনৈতিক প্রজ্ঞায় হোক বা সামাজিক দায়বদ্ধতার কারণ হোক বা আল্লাহর প্রতি দায়বদ্ধতার কারণে হোক, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তাদের একটা ভূমিকা থাকা অবশ্যই দরকার। আমরা দেখছি একদিকে কাশেম সিদ্দিকী তিনিও রাজনীতির প্রেক্ষাপটে চলে আসলেন, নওশাদ সিদ্দিকীও রাজনীতি করছেন। ইভেন আমরা বঙ্গ রাজনীতি দেখলাম, আলেম সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও আছেন এবং গতকালকে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এবং অনেক শিক্ষার সঙ্গে কিন্তু জড়িত আছে মাওলানা আব্দুল মাতিন সাহেব। আপনি কি বলবেন? আমি এই চারজনকে ভালোভাবে চিনি, এদের সঙ্গে বহুবার আমি মিটিং করেছি। রাজনৈতিক ভূমিকা আমি খাটো করে দেখি নাই। আমি মনে করি এই যে এদের রাজনীতিতে থাকা খুবই দরকার। কারণ আমরা তথাকথিত ধর্মনিরপেক্ষ যে সমস্ত মুসলিম প্রতিনিধিদের বিধানসভায় পাঠিয়েছি অদ্যাবধি পর্যন্ত, তাতে আমি দেখিনি কেউ কমের কথা বলতে। এদের কাছে আমি প্রত্যাশা করব, সকলের কাছেই, যেহেতু এরা বিজ্ঞ আলেম, এটা ইসলাম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, মুসলমানদের সুখ দুঃখ সম্পর্কে এরা ভীষণভাবে ওয়াকিবহাল,
কারণ এরা গ্রামে গঞ্জে মিলাদ ইত্যাদি করে গ্রামগঞ্জকে ভালো চেনেন সারা বাংলাব্যাপী। সেই জন্যে বিধানসভা মুসলিমদের সুখ দুঃখ ব্যথা বেদনা যা বাংলার মুসলমানরা আমি এখনও মনে করি অনেকটা পিছিয়ে, সাচার কমিটির রিপোর্টের পরেও খুব একটা উন্নতি হয়েছে বলে আমার মনে হয়নি। তোরা যদি বিধানসভা প্রতিনিধিত্ব করেন, সকলের কথাই আমি বলছি, তাহলে এই জাতির মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। কারণ একজন ধার্মিক ব্যক্তি আমার ধারণা হচ্ছে সে হবে ধর্মনিরপেক্ষ, তার কাছে মানুষ সবচেয়ে বড়। সুতরাং এদের ভূমিকা আগামী যে আইনসভা বিধানসভা হবে সেখানে একটা যদি এরা বিজয়ী হয় তার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং এদের ভোটে দাঁড়াবার আমি তো বিরোধী নই, বরঞ্চ আমি এদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে জাতির কমের জন্যে এরা অন্তত এগিয়ে এসছে।